বাংলাদেশের শিক্ষার প্রদীপ মনে হয় শেষ নিঃশ্বাস নিচ্ছে। সে আগস্ট থেকেই কত রকম মবক্রেসি হলো লেখাপড়া ঘিরে। কখনো ছাত্ররা ঘেরাও দিয়ে বলে পরীক্ষা দিব না, কখনো সিলেবাস বদল হয়। 7 কলেজ নিয়ে অশান্তি তো বহুদিন ধরে চলছেই। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে 2017 সালের 16 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। ওই সময় এটা কেন করা হয়েছিল? গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিণামদর্শী। অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার ফলে শুরু থেকেই কলেজগুলিতে নানা সমস্যা ও সংকট লেগে রয়েছে। যদিও 2017 সালে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই 8 বছরে তার কোনো লক্ষণ দেখা গেছে যায় নাই। বরং হয়েছে তার উল্টোটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিল, কোনো মনোযোগ দেয় নাই। মনোযোগ দেয় নাই সেইটারও অনেক কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সম্পর্কে আমাদের আমল থেকে, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন থেকে 32 বছর আগে, আমাদের আমল থেকেও রেজিস্টার বিল্ডিং ছিল ওভারওয়ার্কড। রেজিস্টার বিল্ডিংয়ে গেলে বলা হইতো যে পরে আসেন, পরে যেটাকে সুন্দরভাবে কয়েন করা হয়েছে লাঞ্চের পরে আসেন, কারণ লাঞ্চের পরে ছাড়া কাজ দেখা সম্ভব না। লাঞ্চের পরে দেখা গেল যে সেখানে কর্মকর্তারা নাই বা পালিয়ে গেছে বেশি কাজের চাপে। সেই ক্ষেত্রে 7টা কলেজের 2 লাখ শিক্ষার্থী, কয়েক হাজার শিক্ষক, তারপরে সেখানকার কর্মচারী, সকল দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা আছে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারবে? বাতাসে কান পাতলে গুঞ্জন পাওয়া যায় যে আমার শিক্ষক আবুল হাসান মাহমুদ শামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার আরেকজন শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদ। অধ্যাপক হারুনুর রশিদকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হলো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিক স্যার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হারুন স্যারের দ্বন্দ্ব বা কার কত ক্ষমতা, বা সোজা বাংলায় বললে স্যাররা মাফ করেন হেডম, কার কত হেডম, সেটা দেখানোর জন্য তারা এই অকাজটা করছিলেন। যেটা এখন কেমনে ফিক্স করবে এটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে। কেউ বলে 7টারে মিলে আলাদা বিশ্ববিদ্যালয় বানান, কেউ বলে একটা তো অলরেডি বিশ্ববিদ্যালয় হয়েই গেছে, এটা তিতুমির বিশ্ববিদ্যালয়টা আলাদা হয়ে যাক, কেউ বলতেছে যে এইটাকে আলাদা বিশ্ববিদ্যালয় বানান, এটাকে একটা জুলাই 36 নাম দেন। আল্লাহ জানে এটাকে কোথায় গিয়ে এটার মধ্যে এটা কি করতে পারবে। কাহিনী হলো গত রোববার 26 জানুয়ারি 7 কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল তাদের 5 দফা দাবি নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে, কিন্তু তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি অবশ্য দেখেছি দুর্ব্যবহার 2 পক্ষই করেছে। মামুন আহমেদ দুর্ব্যবহার করেছেন, ছাত্র শিক্ষার্থীরাও যারা এখানে গিয়েছেন তারাও খুব সুব্যবহার করেছেন, তা কিন্তু আমার কাছে মনে হয় না। তাদের দাবিগুলি, মানে শিক্ষার্থীদের দাবিগুলি ছিল 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষা অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে, 7 কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। ভাই, এখানে তারা যে সমস্যাগুলি ফেস করতেছে সেগুলির সমাধান চাইতে গেলেও আর আপনি শিক্ষক, প্রফেসর, এত জনপ্রিয় শিক্ষক, আপনি মেজাজ হারালেন, আপনি কি জানি বলতে থাকলেন, কেমন জানি একটু ধমক দিতে থাকলেন। আমি আগে বলছি অবশ্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল যে তোমরা 2 জন আসো, তাদের মধ্যে থেকে একাধিক জন আসছিল এবং তারাও বেশ একটু ধমকের সুরেই কথা বলতেছিলেন। তো তারা তো এতদিন শিক্ষকরা ধমক দিয়েছেন, এখন ছাত্ররা একটু ধমক দিবেন, এটা ঠিক আছে, কিন্তু মামুন আহমেদের মেজাজটা ছিল হচ্ছে যে একটু ডিফারেন্ট লেভেলের। মানে কেমন জানি মনে হয়েছিল যে তিনি 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 একটু বাড়তি রাগ রেগে আছেন। এরপর ছাত্ররা সন্ধ্যা থেকে রাস্তায় নামলে উপ-উপাচার্যকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে হবে, তাদের 5 দফা মানতে হবে এই দাবিতে। বেশ শুরু হয়ে গেল লঙ্কাকাণ্ড। কাউন্টার দিতে নেমে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহাদুররা, পুলিশ বিজিবি ভাইরা নেমে পড়লো দুপক্ষরে থামাতে। যদিও কলেজের ছাত্ররা অভিযোগ করেছে পুলিশ ভাইরা নাকি তাদের খালি পিটিয়েছে। তারপর থেকে যে কত কিছু ঘটছে আর তার আর দিশা পাওয়া যাচ্ছে না। 7 কলেজের ছাত্ররা হামলাকারী পুলিশদের প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে, উপ-উপাচার্যের পদত্যাগ চেয়েছে। সোমবার দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সিদ্ধান্ত নিয়েছেন 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, এখানেই শেষ না।
আবার জানা গেল এই 7 কলেজে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে সরকার। এরপর আবার তিতুমির কলেজের ভাইরা বললেন না মানি না, তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে, অনশনে বসে পড়লেন তারা। আরও কত কিছু আসবে কে জানে। এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে আমরা কখনোই শিখি নাই। দেখবেন আমলাদের সার না বললে তারা রেগে যান, অথচ তাদের বেতন দেওয়া হয় জনগণের সেবা করার জন্য, জনগণের করের টাকা থেকে তাদের বেতন হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখতেই হিমশিম খায়। তারা কোন আক্কেলে এই 7 কলেজের দায়িত্ব নিল, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নানা সমস্যা হয়েছে। এখন কথা হলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় করলে এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জন্য তার অবকাঠামো ছেড়ে দেবে কিনা, যেসব কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু রয়েছে সেগুলি চালু থাকবে কিনা, এসব কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে, আবার ঢাকার বাইরে কলেজগুলি কেন একই দাবি তুলবে না। বাংলা একাডেমি এক আজাইরা প্রতিষ্ঠান, গত 10 বছর ধরে রক বটমেরও তলায়, যদি কিছু থাকে সেইখানে পৌঁছেছে। কাফকা তার বন্ধু ম্যাক্স ব্রডকে বলেছিলেন যে কোনো কিছু যত খারাপ দশাতেই থাকুক না কেন তার চেয়েও খারাপ অসম্ভব। বছর পর বছর বাংলা একাডেমির কাজকাম দেখে মনে হচ্ছে তারা এই বাক্যের সত্যতা প্রমাণে বদ্ধপরিকর। প্রতিবার একটু একটু করে নিচে নামছে। এতদিন তো আওয়ামী লীগের চামচা, চিকা, ইন্দুর, বান্দুর, সজারো, ভোদর যারে পেয়েছে তাকেই পুরস্কার দিয়েছে। মানে যে কোনোভাবে প্রমাণ করতে পেরেছে যে সে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের, মানে একটা কথা ছিল সেই সময় বাহাদুর ব্যাপারী বলে ছাত্রলীগের একজন সভাপতি ছিলেন। তো ফ্লেক্স দেখানোর জন্য কেউ কেউ এরকম বলতো, আমাকে কি জানো আমি বাহাদুর ব্যাপারীর লগে হাঁটি। তো বাহাদুর ব্যাপারীর লগে হাঁটাটাও সেই সময় গুরুত্বপূর্ণ ছিল। আওয়ামী লীগ প্রমাণ করতে না পারলে আওয়ামী লীগের খালাতো ভাইয়ের, চাচাতো বোনের কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো অবস্থা আওয়ামী লীগ করছে, সেইটা প্রমাণ করেও কেউ কেউ পুরস্কার বাগিয়েছেন। প্রতিবারই পুরস্কার ঘোষণার পর একটা না একটা গিট্টু লাগেই। জুলাইয়ের পর একাডেমির নতুন নির্বাহী কমিটি, নতুন বোর্ড, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সভা ইত্যাদি দেখে মনে একটু আশার আলো জ্বলে উঠতে চেয়েছিল। কিন্তু হায়, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। তাই পরিমরি করে পুরস্কার ঘোষণা দেওয়ার দরকারটা কি ছিল? কয়দিন পরেই দিতেন। 23 তারিখে ঘোষণা দিলেন 10 জন পুরস্কৃত হয়েছেন। সেইটাও মজার বিষয়, সারা বাংলাদেশে একজন নারী লেখক পাওয়া গেল না যে বাংলা একাডেমি পুরস্কারের লায়ক হয়েছেন। শুনলাম একাডেমির 20-30 জন ফেলো প্রথমে তাদের মনোনীত লেখকদের একটা তালিকা সাবমিট করেন, সেইখান থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত নির্বাচন হয়। এত লোকের কাছ থেকে এত তালিকা একজনও নারী লেখক ছিল না। জুলাই অভ্যুত্থানের পর মেয়েদের যে ঝিনুক কন্যার মতো উধাও করে দেওয়া হচ্ছে, সব ক্ষেত্র থেকেই সেই বিষয়ে পরে আসছি। যাদের এত ধাপে ধাপে বাছলেন নিশ্চয়ই তাদের নির্দিষ্ট ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করেছেন বলেই তারা নির্বাচিত হয়েছেন। এখানে কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত কেন বিবেচনায় আসবে? আসেই যদি ঘোষণা দেওয়ার আগেই আসতো, সমালোচনার মুখে কেন পুরস্কার স্থগিত করবেন? যে 3 জন মানুষ শেষ পর্যন্ত বাদ পড়লেন তাদের কেন ডেকে এনে অসম্মানটা করলেন আপনারা? তারা কি পুরস্কার চেয়েছিলেন? এখন এই 3 পুরস্কার তো আমার মনে হয় কাউরে পায়ে ধরলেও নিবে না। কার শখ হয়েছে যে এই শাখের করাতে নিচে মাথা ব্যথা দেওয়ার? একদম ভিক্ষা চায় না মাগো, কুত্তা সামলা অবস্থা। এর জের ধরে কবি সাজ্জাদ শরীফ ও সাহিত্যিক মোর্শেদ শফিউল হাসান নির্বাহী কমিটি থেকে প্রত্যাহার করেছেন। মোর্শেদ শফিউল হাসানের ফেসবুক স্ট্যাটাসে কোট করছি, এ ব্যাপারে অন্যদের কি অভিমত জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একাডেমির বর্তমান পুরস্কার নীতিমালা বা প্রচলিত পদ্ধতি যদি সঠিক না হয়, তা যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেসবের সংস্কার করে তবে এবার পুরস্কার দেওয়ার কথা ভাবা যেতে পারত। এর জন্য 1 বছর না হয় পুরস্কার কার্যক্রম স্থগিত থাকতো। ইতিপূর্বে 2-1 বার তো মনে হয় এমন ব্যাপার ঘটেছে যে কাউকেই সে বছর কোনো পুরস্কার দেওয়া হয়নি। তাতে কি প্রতিষ্ঠান হিসেবে একাডেমির মান সম্মানের কোনো হানি ঘটেছে? কোটেশন শেষ। আমার মনে হয় দেশের আর সব বিষয়ে যেহেতু সংস্কার চলমান, বাংলা একাডেমি পুরস্কার নির্বাচন পদ্ধতিতেও সংস্কার আসতেই পারে। আগে আসেন ভেবে দেখি কত 10-12 বছরে খুব কেউ কি খবর রেখেছেন কে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, কে পান নাই? পুরস্কার ঘোষণা হইলে ফেসবুক কবি সাহিত্যিকদের মধ্যে কিছু তর্কাতর্কি হাসাহাসি হয়, তারপর থেমে যায়। এতে শেষ পর্যন্ত দেশের শিল্প সংস্কৃতি সাহিত্যের কোনো যায় আসে না, বরং বিষয়টা আরও কমিউনিকেটিভ হওয়া উচিত। লেখক, পাঠক, প্রকাশকের যোগাযোগ দৃঢ় হতে পারে এই পুরস্কারের মাধ্যমে, মানে পাওয়ার হওয়া উচিত ছিল আর কি। বিভিন্ন ধারার লেখালেখির সাথে পাঠকের পরিচয় সেতু হিসেবে কাজ করতে পারা উচিত ছিল বাংলা একাডেমির পুরস্কার। কিভাবে? বুকার প্রাইজ সহ বিভিন্ন দেশে বড় পুরস্কারগুলোর ক্ষেত্রে প্রায় একই রকম একটা প্রসেস আছে। পুরস্কারের প্রাথমিক মনোনয়ন আসে প্রকাশকের কাছ থেকে। যে কোনো প্রকাশক একটা নির্দিষ্ট সময় তাদের প্রকাশিত বই জমা দিতে পারেন নির্বাচনের জন্য। এর জন্য একটা মূল্য নির্ধারণ করে দেওয়া যায়। বই প্রতি একজন প্রকাশক একটা নির্দিষ্ট ফি ও বইয়ের কিছু কপি জমা দিতে পারেন বাংলা একাডেমির কাছে। বিচারকের একটা প্যানেল গঠন করা যায়, যার সদস্য প্রতি বছর বদলানো হবে। এই বিচারক প্যানেলে কারা থাকবেন সেটাও আগের থেকেই ঘোষণা করে দেওয়া হবে। বিচারকেরা ধাপে ধাপে কয়েকশো বই থেকে প্রথমে একটা লং লিস্ট প্রকাশ করবেন, সেখান থেকে শর্ট লিস্ট এবং তারপরে চূড়ান্ত বিজয়ীদের লিস্ট। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই পাবলিক বিষয় হতে পারে।
এমনকি বিচারকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্লগ অথবা পত্রপত্রিকায় কলাম লিখে বিভিন্ন বই লেখা লেখক ইত্যাদি নিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন। এতে কি হবে, সাহিত্য পুরস্কার কেন দেওয়া হয়, যে কোনো এক বছরে কোনো একজন লেখক কিছু টাকা পাবেন এই জন্য। অনেক সময় লেখক কবি বা তাদের লেখালেখি সম্পর্কে কোনো ধারণাই পাঠকের থাকে না, বরং পুরস্কার পদ্ধতিটা এতই পাঠক বিচ্ছিন্ন হয় যে তেমন কেউ খুব আগ্রহী হন না এই বিষয়ে। কিন্তু পুরো বিষয়টি নিয়ে যখন ঘন ঘন আলাপ হবে, লং লিস্ট শর্ট লিস্ট ইত্যাদি নির্ধারিত হবে, তখন একটা সচেতনতাও তৈরি হবে, কিছু কিছু নাম শুনতে শুনতে পাঠকের আগ্রহ জন্মাবে, একটু পড়ে দেখার, এতে লেখক পাঠক যোগাযোগ গভীর হবে। আপনারা খেয়াল করেছেন যে উচিত কথা আমরা একদিন এগিয়ে নিয়ে এসে রবিবার প্রচার করছি, এবারও আমরা তাই করব। রবিবার দিন আমাদের এডিটর সাহেবরা আমাদের সাথে একটু সহযোগিতা করলে আমরা রোববার দিনে আপনাদের এটা দিতে পারবো। তবে আমরা যেটা মনে করি যে আপনাদের অনেকেই প্রশ্ন করেন যে এটা শুক্রবার দিন রেকর্ড করে এটা একটু সময়ের টাইমলিনেসটা একটু এটার মধ্যে হারায় কিনা। আমি মনে করি যে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করি যেটা আসলে খুব তাৎক্ষণিক না, কিন্তু যেটার একটু তাৎপর্য রয়েছে। আপনারা আমাদেরকে আসলে মতামত দিয়ে জানাতে পারেন যে কোন বিষয়গুলি নিয়ে আপনারা আরও একটু কথা শুনতে চান, অংশগ্রহণ করতে চান। আপনাদেরকে আমরা চেষ্টা করব উচিত কথার পরের পর্বগুলিতে সেগুলি আপনাদের জন্য তুলে ধরতে। সে পর্যন্ত আপনাদের অনেক 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 ধন্যবাদ।